ফরিদ ও শহীদের জিন রাজ্য ভ্রমণ। জামালপুর জেলার নান্দিনা উপজেলার এক কৃষক পরিবারের ছোট ছেলের নাম ছিল ফরিদ। বয়স তখন 18 থেকে 20 বছরের মতো। ছোটবেলা থেকেই সে ছিল অসম্ভব দায়িত্বশীল আর পরিশ্রমী। সমবয়সীরা যখন খেলাধুলা আর আড্ডায় মেতে থাকত, ফরিদ তখন কাজ নিয়ে ব্যস্ত থাকত। তার বাবার ছিল 20 বিঘা জমি। গ্রামে মোটামুটি সচ্ছল পরিবার। একই গ্রামে থাকত ফরিদের জলছিন বন্ধু শহীদ। শহীদের বাবা ছিলেন গরিব কৃষক। জমিজমা বলতে তেমন কিছু ছিল না। শহীদ ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল। পরে পড়াশোনা ছেড়ে বাবার সাথে মাঠে কাজ করতে শুরু করে। দুজনের পরিবারের মধ্যে সম্পদের ফারাক থাকলেও বন্ধুত্বে কোনো ভেদ ছিল না। ফরিদের স্বপ্ন ছিল একদিন ট্রাক ড্রাইভার হবে। এক আত্মীয়ের ট্রাকে অনেকদিন হেল্পার হিসেবে কাজ করতে করতে সে ড্রাইভিং শিখে ফেলে। দেশের নানা প্রান্তে ঘুরে রাস্তাঘাট চেনা হয়ে যায় তার। উপার্জনের বেশিরভাগ টাকা সে বাবার হাতে তুলে দিত। ফরিদের এই দায়িত্ববোধ দেখে বাবা 5 বিঘা জমি বিক্রি করে তাকে একটা নতুন ট্রাক কিনে দেন। হলুদ রঙের চকচকে হিন্দুস্থান বেডফোর্ড ট্রাক। নতুন ট্রাক দেখতে গ্রামের অনেক মানুষ ভিড় করেছিল। বাবা খুশি হয়ে মিলাদের আয়োজন করলেন। ট্রাকে হেল্পার হিসেবে রাখা হলো শহীদকে। দুই বন্ধু একসাথে কাজে বেরোত বলে দুই পরিবারই নিশ্চিন্তে থাকত। ধান, গম, পাট সহ নানা পণ্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে দিত তারা। আল্লাহর রহমতে ব্যবসা ভালোই চলছিল। ট্রাক কেনার 4 বছরের মধ্যে ফরিদের বাবা আরও 5 বিঘা জমি কিনলেন। শহীদের পরিবারেও সচ্ছলতা এলো। এভাবে 5 বছর কেটে গেল। একদিন ফরিদ আর শহীদ নারায়ণগঞ্জের একটি জুট মিলে পাটের ট্রিপ দিয়ে ফিরছিল। সেদিন সারাদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। পাট নামিয়ে খালি ট্রাক নিয়ে রাত 8টার দিকে ঢাকার পথে রওনা দিল তারা। বৃষ্টি থেমে গেছে, কিন্তু রাস্তার উপর দিয়ে তখনও পানি বয়ে যাচ্ছে। বিস্তীর্ণ মাঠের মাঝখান দিয়ে পাকা রাস্তায় ট্রাক এগিয়ে চলছে। সামনে একটা ছোট ব্রিজ। ব্রিজের পাশের খালের উপর 2-3টে ছিপ জাল পাতা। একটা জালে বড় একটা মাছ আটতে লাফালাফি করছে। জালের আশেপাশে কেউ নেই। ফরিদ ব্রিজ পেরিয়ে ট্রাক থামালো। শহীদকে নিয়ে নেমে গেল জালের কাছে। দেখা গেল একটা বড় মাছ, সম্ভবত আয়র জাতীয়, জালে আটকে ছটফট করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছে। শরীরের নানা জায়গায় জালের ঘষায় আঘাতের দাগ। শহীদ বলল, গাড়িতে ব্যাগ আছে, মাছটা নিয়ে নি, 5 কেজির কম না। কিন্তু ফরিদ বলল, না, ছেড়ে দে। বাঁচার জন্য এত কষ্ট করেছে, আহতও হয়েছে। আমরা কবে বাড়ি যাব ঠিক নেই, মাছটা মরে যাবে। শহীদ একটু মন খারাপ করে মাছটাকে খালের পানিতে ছেড়ে দিল। মাছ পানিতে পড়তেই খালে আরও কয়েকটা মাছের নড়াচড়ার শব্দ হল। আর ঠিক তখনই দুজনের গায়ে যে ঠান্ডা লাগছিল সেটা হঠাৎ চলে গেল। তাপমাত্রা স্বাভাবিক হয়ে গেল। দুজন আর দেরি না করে ট্রাকে উঠে রওনা দিল। কিন্তু 1 মিনিটও যায়নি, দুজনের চোখেই ভর করল অসম্ভব ঘুম। মনে হচ্ছে সমস্ত ঘুম এসে জমেছে চোখে, পাতা আর তুলে রাখা যাচ্ছে না। ফরিদ বলল, শহীদ, কিরে, এত ঘুম আসছে কেন হঠাৎ? একটু সাইড করে নামিয়ে নি। ট্রাক সাইডে রাখা হলো। দুজনেই সিটে বসে বসেই ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙতেই দুজন দেখল তারা ট্রাকে নেই, একটা অচেনা জায়গায় দাঁড়িয়ে আছে। চারদিকে গাছপালা, কিন্তু পরিচিত কিছু না। আকাশের রংটাও একটু আলাদা। কোথাও কোনো কোলাহল নেই। কিছুটা দূরে প্রাসাদের মতো বড় বড় ঘর দেখা যাচ্ছে। শহীদ ঘাবড়ে গিয়ে বলল, ফরিদ, আমরা গাড়িতে ঘুমিয়েছিলাম, এখানে কিভাবে এলাম? এ জায়গা কোথায়? ফরিদ চারদিকে ভালো করে তাকিয়ে বলল, শহীদ, আমার মনে হচ্ছে আমরা মারা গেছি। পায়ে জুতো নেই, দেখ। হয়তো ঘুমের মধ্যে কোনো গাড়ি ধাক্কা দিয়েছে। এটা হয়তো আখেরাতের জীবন। শহীদ বলল, না, দেখ, শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। আর স্বপ্ন হলে একজন দেখত, কিন্তু আমরা তো দুজনেই দুজনকে দেখছি, কথা বলছি। ঠিক তখনই পেছন থেকে একাধিক কণ্ঠে সালাম ভেসে এলো। শহীদ ঘুরে তাকানোর আগেই সালামের জবাব দিল। ফরিদ ঘুরে তাকালো, আর তাকাতেই থমকে গেল। সামনে দাঁড়িয়ে আছে কয়েকজন লম্বা মানুষ। উচ্চতা স্বাভাবিক মানুষের দ্বিগুণ। গায়ের রং রূপালী। পোশাক বোরখার কাপড়ের মতো পাতলা, মোলায়েম, পিছল। মাথার চুল আর দাড়ি গাঢ় রূপালী রঙের। তারা বলল, আমাদের সাথে আসুন। ফরিদ ভয়ে কথা বলতে পারছে না। শহীদ ভয়ে ভয়ে পেছন পেছন চলল। তারা দুজনকে একটা বিশাল গোলাকার পুকুরের পাশে নিয়ে এলো। পুকুরের পানি এতটাই স্বচ্ছ যে নিচের পাথর পর্যন্ত দেখা যাচ্ছে। পানিতে কোনো ঢেউ নেই, সামান্য নড়াচড়াও নেই। অদ্ভুত ব্যাপার হল, পুকুরের সব জায়গায় গভীরতা সমান। একটা বালতিতে পানি রাখলে যেমন হয়। ওই লম্বা মানুষগুলো ইশারায় পুকুরে নামতে বলল। ফরিদ আর শহীদ পুকুরে নেমে গোসল করল।
উঠে এসে দুজনেই অবাক, শরীর ভেজেনি, কাপড়ও শুকনো, কিন্তু গোসলের পর যে সতেজ অনুভূতি হয় সেটা পাচ্ছে। আর হাঁটতে হাঁটতে মনে হচ্ছে রাস্তা অনেক দ্রুত ফুরিয়ে যাচ্ছে, দৌড়ালেও এত স্পিড হওয়ার কথা না। একটা লোকালয়ে এসে পৌঁছল তারা। সব ঘর একতলা, কিন্তু বেশ উঁচু। ঘরগুলো ইটের বদলে কাঁচের মতো কোনো জিনিস দিয়ে তৈরি, তবে স্বচ্ছ নয়। দরজাগুলো মাটি থেকে ছাদ পর্যন্ত লম্বা, জানালাগুলো একদম উপরে ছাদের কাছাকাছি। সবচেয়ে বড় একটা ঘরের সামনে নিয়ে যাওয়া হলো তাদের। ঘর থেকে দুজন বেরোল, বয়স্ক মানুষ। একজনের মুখ পাতলা হিজাবে ঢাকা। তারা সালাম দিল। ফরিদ ভয়ে জমে গেছে, সালামের জবাব দিতে পারল না। বয়স্ক পুরুষ মানুষটির নাম জিজ্ঞাসা করলেন। পেছন থেকে কেউ তাদের নাম বলে দিল। ফরিদ আর শহীদ চমকে পেছনে তাকিয়ে দেখল অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। সবার উচ্চতা প্রায় সমান। শহীদ ভয়ে হাঁটু গেড়ে বসে হাত জোর করে ক্ষমা চাইতে লাগল। বলল, আমরা জানি না কে আপনারা, বেঁচে আছি কিনা জানি না, কোথায় আছি জানি না, ক্ষমা করুন। ফরিদও বসে পড়ল। বয়স্ক মানুষটি এগিয়ে এসে তাদের মাথায় হাত দিয়ে বললেন, তোমরা দুজনেই বেঁচে আছো বাবা। তোমরা আমাদের রাজ্যে আছো। আমরা জিন জাতি, ভয় পেও না। তোমরা বন্দী নও, তোমরা আমার বিশেষ মেহমান। তারপর বললেন, তোমরা আমার একমাত্র ছেলের জীবন বাঁচিয়েছ। যে মাছটাকে জালে পেয়েও ছেড়ে দিলে, সেটা আমার ছেলে ছিল। তিনি জানালেন তার ছেলে মাছের আকৃতি নিয়ে বৃষ্টির পানিতে খেলা করতে গিয়ে জালে আটকে পড়েছিল। জালে আটকে পড়লে আকৃতি পরিবর্তন করা যায় না, এটা তাদের নিয়ম। যারা উদ্ধার করতে এসেছিল তারাও মাছ হয়ে আশেপাশে ঘুরছিল, অন্য আকৃতিতে যেতে পারছিল না। তিনি ভেবেছিলেন ফরিদ আর শহীদ মাছটা নিয়ে যাবে। শহীদ তো নিতেই চেয়েছিল, কিন্তু ফরিদ মায়া করে ছেড়ে দিয়েছে। এই খবর পেয়ে তিনি কৃতজ্ঞতা জানাতে তাদের নিয়ে এসেছেন। শহীদের দিকে তাকিয়ে বয়স্ক জিনটি মৃদু হেসে বললেন, তুমি তো ব্যাগে ভরতে চেয়েছিলে। শহীদ লজ্জায় মাথা নামিয়ে নিল। এরপর তাদের মেহমানখানায় নিয়ে যাওয়া হলো। প্রাসাদের মতো বিশাল ঘর। অনেকগুলো গ্লাসে শরবত দেওয়া হলো, আর কয়েক ঝুড়ি ফল। একটাই চেনা ফল, আঙুর। কালো আর নীল রঙের আঙুর। নীল রঙের আঙুর তারা আগে কখনো দেখেনি। এত শরবত খেলেও মনে হচ্ছিল পেট ভরছে না, যেন পেটের কোনো জায়গায় নিচ্ছে না। বেশ কিছু ফল খেয়ে বিছানায় শুতেই চারদিক অন্ধকার হয়ে গেল। দুজনেই ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল একসাথে। জিনেদের কয়েকজন এসে তাদের আরেকটা প্রাসাদে নিয়ে গেল। সেখানে বয়স্ক জিনটি সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। তার ছেলেকেও দেখালো, যাকে ফরিদ মাছের আকৃতি ভেবে ছেড়ে দিয়েছিল। রাজকীয় পরিবেশে খাবার দেওয়া হলো। মখমলের চাদরের ওপর সাজানো খাবার, অসাধারণ সুগন্ধ। দুজনে প্রতিদিনের চেয়ে অনেক বেশি খেল, তবুও মনে হচ্ছিল পেট ভরেনি। খাওয়া শেষে বয়স্ক জিনটি ফরিদকে একটা কথা জানালেন, আগামী সপ্তাহে তোমার বিয়ে। ফরিদ কথাটা আমলে নিল না, কারণ বিয়ের ব্যাপারে পরিবারে তখনও কোনো কথাবার্তা হয়নি। বিদায়ের সময় বয়স্ক জিনটি বললেন, এই ভ্রমণের কথা পরিবার ছাড়া অন্য কাউকে বলবে না। বললে মানুষ অনেক প্রশ্ন করবে, বিরক্ত হয়ে যাবে। পরিবারকেও বলবে যেন তারা এ নিয়ে বেশি আলোচনা না করে। এরপর তাদের পালকির মতো একটা বাহনে তোলা হলো। ভিতরে বসতেই সব অন্ধকার হয়ে গেল। দুজনেই ঘুমিয়ে পড়ল। পরের দিন ট্রাকের বাইরে থেকে কারো ডাকাডাকিতে ঘুম ভাঙল তাদের। দরজা খুলে বেরিয়ে দেখল গ্রামের কিছু মানুষ দাঁড়িয়ে। তারা জানালো, দুদিন ধরে ট্রাক রাস্তায় দাঁড়ানো দেখছে, ভিতরে কাউকে দেখা যাচ্ছিল না। আজ দুপুরে দেখল দুজন আছে, তাই ডাকল। ফরিদ আর শহীদ বুঝতে পারল না তারা কি সত্যিই দুদিন ঘুমিয়েছিল নাকি জিন রাজ্যে ছিল। মনে হচ্ছিল পেট ভরা, যেন সেই রাজকীয় খাবার এখনও আছে পেটে। বাড়ি ফিরে পরিবারকে সব জানালো ফরিদ। ফরিদের বাবা শুনে অবাক হলেন না, বরং বিশ্বাস করলেন। কারণ ফরিদ বলল জিন জানিয়েছে আগামী সপ্তাহে তার বিয়ে, আর ফরিদের বাবা জানালেন সত্যিই বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে। ফরিদকে জানানো হয়নি, কারণ তখন মোবাইল ফোন ছিল না। শহীদের পরিবার প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু ফরিদের পরিবার বিশ্বাস করল এই প্রমাণে। ফরিদের বাবা একটু চিন্তিত হলেন। জিন বলেছে বিয়েতে আসবে। হুজুরের পরামর্শ নিলেন। হুজুর জানালেন এটা পরিঘটিত কোনো সমস্যা নয়, দুশ্চিন্তার কিছু নেই। ফরিদের বিয়ের দিন বৈশাখ মাসে হঠাৎ কালবৈশাখী ঝড় উঠল। ঝড় থামার পর সন্ধ্যার পর বউ নিয়ে বরযাত্রী রওনা দিল। পথমধ্যে ফসলের মাঠের মাঝখানের সরু পাকা রাস্তায় একটা কাফেলা দেখল তারা। দেখতে তাবলিগ জামাতের মানুষের মতো। কাফেলার কয়েকজন হাত দেখিয়ে গাড়ি থামাল। সালাম বিনিময়ের পর বলল, একটু পানি চাই। ফরিদের বাবা আগে মিষ্টি খেতে দিলেন। সবাই মিষ্টি আর পানি খেল। তারপর কাফেলার আমির এগিয়ে এলেন। ফরিদ তাকে দেখেই চিনে ফেলল, তিনি সেই বয়স্ক জিন। কথা রেখেছেন, বিয়েতে এসেছেন। আমির সবার সামনে ফরিদের সুখী দাম্পত্য জীবনের জন্য দোয়া করলেন। ফরিদ বুঝতে দিল না এরা কে। ফরিদের বাবাও বুঝে গেছেন, কিন্তু বরযাত্রীর কাউকে বুঝতে দিলেন না।
কাফেলা বিদায়ের সময় মাটির হাঁড়িতে সন্দেশ দিয়ে গেল উপহার হিসেবে। বাড়িতে পৌঁছে দেখা গেল মিষ্টি নেই। নতুন বউকে মিষ্টি খাওয়ানোর রেওয়াজ আছে। তখন ওই জিনেদের দেওয়া সন্দেশ খোলা হলো। উপস্থিত সবাইকে দেওয়া হলো। এত মানুষকে দেওয়া হলো, তবুও সন্দেশ শেষ হলো না। সবাই বলল, জীবনে এত সুস্বাদু সন্দেশ খায়নি। পরে ফরিদের বাবা বললেন, এক হাঁড়ি সন্দেশে এত মানুষ খেলো, তবুও শেষ হলো না। আমি বুঝে গেছি ওরা কারা। বিয়ের 2 মাস বাদে শহীদের বিয়ে হলো। শহীদের বিয়েতে কোনো জিন আসেনি। এরপর 2 পরিবারেই ছেলে সন্তান এলো। সংসার সুখে চলছিল। কিন্তু কয়েক বছর পর এক রাতে পল্লী বিদ্যুতের মালামাল পৌঁছে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় মারা গেল শহীদ। মৃত্যুর আগে সে তার শিশুপুত্রের দায়িত্ব ফরিদকে দিয়ে গেল। ফরিদ কথা দিল নিজের ছেলের মতো মানুষ করবে। ফরিদও সে দুর্ঘটনায় গুরুতর আহত হল। ডান পা কাটার প্রয়োজন হতে পারে ভেবেছিল ডাক্তাররা, কিন্তু আল্লাহর রহমতে পা বাঁচল। তবে সারা জীবন